আমার এই গোবরগুলো একটু বিক্রি করে দে না রে বাবা। তবে আজকে আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি বরং এক কাজ করি, তার কাছ থেকে একটু গোবর কিনে নিয়ে আসি। ওমা, কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। শোনো, আমি কিন্তু স্পষ্ট তোমাকে বললাম, আবার তোমার মাকে আমি একটা টাকাও দিতে দেব না। তুমি যখন এত করে বলছো, এখন থেকে আমি প্রতিদিন সকালবেলা এখান থেকে গোবর নিয়ে শহরে যাব। ও মা, আপনি তো আমাদের মাথার উপরের বট গাছ, আপনি ছাড়া আমাদের কে আছে বলুন তো? বিপদ ছাড়া তো তুই আমার কাছে আসবি না। এখন নিশ্চয় তাদের মায়ের টাকা দরকার। তুমি কেন শুধু শুধু আমার উপরে রেগে যাচ্ছ? বা মরেছে কিনা তা দেখতে এসেছিস? আলি, ও আলি, কোথায় গেলি রে বাবা? বৃদ্ধ মাটাকে একা ঘরে ফেলে রেখেছিস? তোদের কি বিবেকেও লাগে না? কি ব্যাপার মা, সকাল সকাল আমার বাড়িতে কেন এসেছো বলো তো? তোমাকে তো বলেছি আমার নিজেরই আয় রোজগার নেই, স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। তোমাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই আমার বড় ছেলে, বড় ছেলের মায়ের প্রতি কত দায়িত্ব থাকে, আর তুই এসব দায়িত্ব এড়িয়ে যাচ্ছিস। কেন মা, তোমার ছোট ছেলে তো অনেক বড় দোকানদার, দোকানে ভালো বেচা কেনা হয় শুনেছি। কই, তোমার ছোট ছেলে তো তোমার খোঁজ খবর নেয় না। একবার তুমি তার কাছে গিয়ে দেখো। তাছাড়া তার তো এখনো সন্তান হয়নি, সংসারে তেমন অভাবও নেই। দেখুন মা, আমাদের এমনিতেই টানাটানির সংসার, দুটো ছেলে মেয়ে, চারজনের মানুষের সংসারে আমরা একবেলা ঠিক মতো খেতে পারি না। আর এখন যদি আপনি আমাদের কাছে সাহায্য চান, তাহলে কি করে হবে বলুন তো? আমি তো তোমাদের কাছে কোনো সাহায্য চাইতে আসিনি গো মা। তোমরা আমার সব জমি তোমাদের নিজেদের নামে লিখে নিয়েছো। জমি নেয়ার সময় বলেছিলে কিছু ধান আমাকে দেবে, সেই ধানটুকুই চাইতে এসেছি। ও আচ্ছা, তাই বলো তাহলে। ধানের জন্য তুমি আমার এখানে এসেছো? তাই তো বলি, আমার মায়ের তো আমার বাড়িতে আসার কথাই না, তার ছোট ছেলে তো তার সব। তোরা কি চাস বলতো? যখন আমি এখানে আসি তুই বলিস ছোটর বাড়িতে যেতে, আর যখন ছোটর বাড়িতে যাই সে বলে তোর বাড়িতে আসতে। ঠিক আছে, তুমি ধানের টাকা চাইছো তো, আমি না হয় তোমাকে কিছু টাকা দিয়ে দেব। এখন তুমি এখান থেকে যাও, দয়া করে সকালবেলা আমার বাড়িতে অশান্তি করো না। আরে বাহ, খুব উপযুক্ত ছেলে জন্ম দিয়েছি। মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? ভালো হবে না, তোদের কারও ভালো হবে না। এই শোনো, আমি কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার মাকে কিন্তু আর আমি একটা টাকাও দিতে পারবো না। গতকালকেও তোমার মা এসেছিলেন টাকার জন্য। মায়ের সব জমি নিজের নামে করে নিয়েছি, টাকা তো চাইতেই আসবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এদিকে দোকানের অবস্থাও ভালো না। আচ্ছা, তুমি তো তোমার মাকে টাকা দিয়েছো, এবার তাকে তার বড় ছেলের কাছে টাকা চাইতে বলো। তুমি তো তার ছোট ছেলে, আমি জানি সংসারের বড় ছেলে ভূমিকা সবচেয়ে বেশি হয়। আচ্ছা ঠিক আছে, মা আসলে এইবার আমি কথা বলবো। তুমি আবার কিছু বলতে যেও না, বৃদ্ধ মানুষ, শুধু শুধু কথা বলে কোনো লাভ নেই। বাবারে, কোথায় গেলি? খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। আজ 2 দিন হলো ঘরে চাল ডাল কিছুই নেই। শোনো, আমি কিন্তু স্পষ্ট তোমাকে বললাম, আবার তোমার মাকে আমি একটা টাকাও দিতে দেব না। এই সাত সকালে তুমি আমার কাছে টাকা চাইতে এসেছো?
কই, তুমি তো তোমার বড় ছেলের কাছে একবারও যাও না। সে তো তোমার বড় সন্তান। আপনার ছোট ছেলে এইমাত্র দোকান শুরু করেছে, তার কেমন বেচা কেনা নেই, আর এর মধ্যে সে আপনার টাকা কোথা থেকে দেবে বলুন তো? মিথ্যে কথা বলে যখন আমার জমি সব কিছু নিজেদের নামে করে নিয়েছিলে, তখন তো একবারও বলনি তোমাদের সংসারে এত অভাব থাকবে। এখন আমি কেন না খেয়ে থাকবো? আহা মা, কেন শুধু শুধু রাগারাগি করছো? আমি কি তোমাকে একবারও বলেছি কোনো টাকা পয়সা দিতে পারবো না? আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাকে ঠিক টাকাগুলো শোধ করে দেব। শোন সলিম, তোরা দুই ভাই আমার সাথে এসব কি শুরু করেছিস বলতো? আমি যখন তোর কাছে আসি, তুই আমাকে ওই বড় ছেলের কাছে পাঠাস, আবার যখন বড় ছেলের কাছে যাই তোর কাছে পাঠিয়ে দেয়। এভাবে কয়দিন চলবে? তোরা তো ঠিকই ভাত খাচ্ছিস, আর এদিকে আমি ঠিক মতো খেতেও পারছি না। আহা মা, শুধু শুধু রাগারাগি করো না। আমি তো বললাম আমি তোমায় কিছু টাকা দিয়ে দেব। ঠিক আছে, আজকের মতো আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, মায়ের অভিশাপে তোরা দুই ভাই কখনোই শান্তি পাবি না। আরে বাহ, আমাদের সবজি বাগানের সবজিগুলো কতই না সুন্দর হয়েছে, দেখে একেবারে মনটা ভরে গেল। তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু যদি একটু গোবর সার দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আমাদের গ্রামে তো কেউ গোবর সার বিক্রি করে না। এক কাজ করতে পারো, তুমি বুড়িমার বাড়িতে যাও, তার বাড়িতে অনেক গোবর আছে, সেখান থেকে একটু গোবর চেয়ে নিয়ে এসো, আর আমাদের সবজি বাগানে দিয়ে দাও, দেখবে ফলন আরো অনেক বেড়ে যাবে। বেচারিকে দেখলে অনেক কষ্ট হয়। বেচারি এমনিতেই অনেক ঝামেলায় আছে। দুটো ছেলের মধ্যে একটা ছেলেও তাকে কোনো খরচ দেয় না। আমি বরং এক কাজ করি, তার কাছ থেকে একটু গোবর কিনে নিয়ে আসি। একদম ঠিক কথা বলেছো, তুমি যদি তাকে কিছু টাকা দাও তাহলে সে ভালোভাবেই চলতে পারবে। বুড়িমা বাড়িতে আছো নাকি? তোমার কাছে জরুরি একটা কারণে এলাম। আমাকে একটু গোবর দাও না। এবার খেতে সবজি চাষ করেছি, ওখানে দিতে হবে। এসেছিস, ভালোই হয়েছে। আচ্ছা, আমাকে একটু সাহায্য করতে পারবি? অনেকে বলে শহরের বাজারে নাকি গোবরের অনেক দাম। আমার এই গোবরগুলো একটু বিক্রি করে দে না রে বাবা। তুমি একদম ঠিক কথা বলেছ। শহরের বাজারে এইসব সারের অনেক দাম। তুমি যদি নিয়মিত গোবর বিক্রি করতে পারো তাহলে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারো। আমার পড়ালেখা না জানা মানুষ, এত কিছু তো আর জানি না। আচ্ছা, তুই যদি আমার এই গরুর গোবরগুলো শহরে বিক্রি করে দিতে পারতিস তাহলে অনেক ভালো হতো। তুই অর্ধেক টাকা নিতি আর আমাকে অর্ধেক টাকা দিতি। ঠিক আছে বুড়িমা, তুমি যখন এত করে বলছো, এখন থেকে আমি প্রতিদিন সকালবেলা এখান থেকে গোবর নিয়ে শহরে যাব, আর বিক্রি করে যে টাকা পাবো তার অর্ধেক তুমি নেবে আর অর্ধেক আমি নেব।
মা, ও মা, আমরা তোমাকে নিতে এসেছি। শুনলাম তুমি নাকি গোবরের ব্যবসা করে ভালো টাকা উপার্জন করছো। তোমাকে আর কষ্ট করে বাড়িতে পড়ে থাকতে হবে না। আরে বাবা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি শহরে গোবর পাঠাই আর বিক্রি করি। বিক্রি করে ভালোই টাকা উপার্জন করছি। এই যে দেখতে পাচ্ছিস, নতুন একটা ঘর দিয়েছি। তাই তো বলছি, এখন থেকে তোমাকে আর একা থাকতে হবে না, তুমি আমার বাড়িতে থাকবে। আসলে তোদের মতো স্বার্থপর মানুষ আমি আমার জীবনে দেখিনি। যখন আমি না খেয়ে ঘরে পড়েছিলাম, তোরা দুই ভাইয়ের মধ্যে কেউ আমার একজন খোঁজ নিসনি। আর এখন যখন আমি কিছু টাকা উপার্জন করছি, সুর সুর করে আমার বাড়িতে চলে এসেছিস। আপনি শুধু শুধুই আমাকে ভুল বুঝছেন। আসলে আপনি আমাদের এখনো বিশ্বাস করছেন না, তাই না? দেখুন, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই মা। তোমরা দুইজন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যদি না বের হও, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আর মনে রেখো, কোনোদিন তোমরা আমার বাড়িতে আসবে না, এমনকি আমি মরে গেলেও না। ও মা, কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। কি ব্যাপার? কি হঠাৎ করে তুই আমার বাড়িতে? যখন তোর বাড়িতে যেতাম, তুই তো আমাকে বাড়ি থেকে বের করে দিতিস। আজকে এখানে কেন এসেছিস? বা মরেছে কিনা তা দেখতে এসেছিস? মা ছেলেকে দেখতে আসবে, এটাই তো স্বাভাবিক। তুমি কেন শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ? তবে আজকে আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এ তো ভালো করেই জানি, বিপদ ছাড়া তো তুই আমার কাছে আসবি না। তা বল, কি বিপদ আবার বাঁধিয়েছিস? দোকান করে আমার অনেক টাকা ধার হয়ে গেছে। তুমি তো গোবরের ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছো। আমাকে কিছু টাকা দাও না মা, আমি তোমাকে সময় মতো টাকাগুলো শোধ করে দেব। হা হা হা, একটা কথা আছে না, যারা একবার ওই বেলতলায় যায়। আমি তোদেরকে আমার সাথে সব জমি লিখে দিয়েছিলাম। তখন তোরা বলেছিলিস আমাকে প্রতি বছর ধান দিবি, কিন্তু তোরা দুই বউকে নিয়ে ঠিকই ভাত খেয়েছিস, আমাকে একটা পয়সাও দিসনি। আর এখন এসেছিস আমার কাছ থেকে টাকা ধার চাইতে। ও মা, আপনি তো আমাদের মাথার উপরের বট গাছ। আপনি ছাড়া আমাদের কে আছে বলুন তো? মা হয়ে যদি আপনি আপনার ছেলের পাশে না দাঁড়ান, তাহলে আপনার ছেলে কোথায় যাবে? তোমাকে আর নাটক করতে হবে না। যাও, এখনই তোমরা দুজন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তা না হলে লোকজন ডেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বুড়িমা, ও বুড়িমা, তোমার দুই ছেলেকে দেখলাম তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। তারা কি বলতে এসেছিল? এখন নিশ্চয় তাদের মায়ের টাকা দরকার। আরে, তুই একদম ঠিক কথাই বলেছিস। ওরা এসেছিল নিজেদের স্বার্থে। আমার তো নিজের ছেলে, তাই কিছু বলতে পারি না। এরা দুজনেই আমার কাছে মৃত। আর আমার একমাত্র ছেলে হলি তুই, যে কিনা চরম বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছিস। হ্যাঁ বুড়িমা, তোমার দুজন নিজের ছেলে তোমার সাথে বেইমানি করলেও আমি কখনোই তোমার সাথে বেইমানি করব না। এখানে কিছু টাকা আছে, এগুলো গোবর বিক্রির টাকা। এগুলো তুমি তোমার কাছে রেখে দাও।